আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ক্লাসে আমরা মূলত ম্যাথমেটিক্স 2 এর 3 নম্বর অধ্যায় দ্বিপদী উপপাদ্য সম্পর্কে জানবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্যের 2 নম্বর লেকচার। এর আগের লেকচারে আমরা মূলত এই অধ্যায়ের মেইন যে বেসিক সেগুলো নিয়ে আলোচনা করেছি অ্যান্ড কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা মূলত অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত অ্যান্ড কিছু রচনামূলক প্রশ্নকেও সমাধান করব। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যায়। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে আমরা গতকালকে যে সূত্রগুলো শিখছিলাম সেগুলো চলো একটু দ্রুত রিক্যাপ করে নেই আমরা। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যে দ্বিপদী উপপাদ্যের যে সূত্রটা শিখেছিলাম সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য মনে করো a প্লাস এক্স এর উপর পাওয়ার আছে হচ্ছে n, বাট এখানে n এর কিন্তু একটা কি আছে, পরিচয় আছে। সো n এর পরিচয়টা কি ভাইয়া? n এর পরিচয় হচ্ছে যে n এখানে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? +1, 2, 3, 4, 5 এগুলো তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ আসবে না অ্যান্ড নেগেটিভ পূর্ণ সংখ্যা আসবে না, জিরো আসবে না। তো সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখন এর বিস্তৃতিটা কিভাবে হবে দেখো। সেটা হচ্ছে প্রথম যে পদ আছে a, এর উপর পাওয়ার সর্বোচ্চ হবে পাওয়ার n প্লাস nc1, অর্থাৎ এখানে সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কম্বিনেশন। আশা করি তোমরা এই বিষয়গুলো জানো। অ্যান্ড তোমরা যারা ভালোভাবে আজকের ক্লাসটি বুঝতে পারবে না তারা অবশ্যই এর আগের ক্লাসটি করে আসবে, তাহলে আজকের বিষয়গুলো তোমাদের কাছে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি হয়, a এর পাওয়ারটা এক এক করে কমে, তার মানে n-1 হবে, অ্যান্ড বি অথবা যেটাকে আমরা এক্স এখানে লিখেছি সেটার পাওয়ারটা এক করে বাড়বে, তার মানে এর উপর পাওয়ার হবে 1, সেটা লেখার প্রয়োজন নাই। তারপরে হবে হচ্ছে nc2 a পাওয়ার n-2 আর হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর পাওয়ারটা এক করে বাড়বে আর এর পাওয়ারটা এক এক করে কমবে। তারপরে হবে হচ্ছে nc3 a পাওয়ার n-3 আর হচ্ছে এক্স কিউ। এইভাবে আমরা যেতে 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 এর একটা সাধারণ পদ পাবো। সাধারণ পদ মানে কি ভাইয়া? সাধারণ পদ মানে হচ্ছে যে কোনো পদ। এই জায়গাতে তুমি এই যে দেখো nc1, অর্থাৎ এখানে যে 1, 2, 3 এই জিনিসটা কিন্তু পরিবর্তন হচ্ছে। সো এটাকে আমরা বলি হচ্ছে আর এর মান। সো এই আর এর মানটা তুমি যদি সেখানে বসাও সাধারণ পদে তাহলে তুমি এই দ্বিপদী বিস্তৃতির যে কোনো পদ তুমি বের করতে পারবা। সো সেই সাধারণ পদটা কি? nc(r). হ্যাঁ, তাহলে এ পাওয়ার এই যে দেখো এখানে যেটা আর হয়েছিল সেটাই কিন্তু এন থেকে বিয়োগ হয়েছিল, তার মানে n-r হবে। আর এইটাই কিন্তু এই যে দেখো এখানে যে 2 বসছিল সেইটাই কিন্তু আবার এক্স এর পাওয়ার হিসেবে বসছে, তার মানে 2 এর জায়গাতে এখন এখানে কি আছে, আর আছে, তার মানে এক্স এর উপর পাওয়ার আর হয়ে যাবে। প্লাস ডট 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 ডট, এটা শেষ হবে কোথায়? এই যে এক্স আছে না, এক্স এর উপর পাওয়ার যখন সর্বোচ্চ হবে তখন এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এক্স পাওয়ার এন। তাহলে এখানে আমরা এই বিস্তৃতিটা তখনই করতে পারবো যখন n এর পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এখন আমরা যদি বলি যে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা না, এখানে আমরা ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এগুলো ইউজ করব, তাহলে এর একটা জেনারেল ফরম্যাট আছে যেখানে তুমি ধনাত্মক বলো, ঋণাত্মক বলো, হ্যাঁ, তারপরে ভগ্নাংশ বলো, যে কোনো সংখ্যায় তুমি ইউজ করতে পারবা। সেই সূত্রটা আমরা এখন লিখে ফেলি, a প্লাস এক্স পাওয়ার n। এখন এখানে n কি? n এখানে তুমি যে কোনো সংখ্যায় বসাতে পারো, ধনাত্মক বসাতে পারো, ঋণাত্মক বসাতে পারো, অথবা ভগ্নাংশ সংখ্যাও বসাতে পারো। তো সেটা হচ্ছে কি, সর্বপ্রথম a এর উপর পাওয়ার n এটা ঠিক থাকবে, প্লাস এখানে হবে n ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এরকম হবে দেখো n ডিভাইড বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। এখন 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, যার কারণে এটা আমরা নিচে ফ্যাক্টোরিয়াল 1টা লিখি না। তো এখানে আমরা লিখবো হচ্ছে n, সরাসরি n লিখবো। তারপরে দেখো a এর উপর পাওয়ার কি হবে, এক কমবে, তার মানে a n-1 ইন্টু এক্স এর পাওয়ার এক করে বাড়বে, অর্থাৎ এক্স এর উপর পাওয়ার 1 হবে। তো সেটা এখন লেখার প্রয়োজন নেই। তারপরে কি হবে, নিচে হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন যখন 2 ফ্যাক্টোরিয়াল হবে তখন উপরে যে n যুক্ত পদ ছিল না সেগুলো দুইটা হবে, অর্থাৎ n নিজে একটা পদ আবার n-1 এরকম ভাবে দুটো হবে। হ্যাঁ, তারপরে a এর উপর পাওয়ার কি হবে, n-2 আর এক্স এর উপর পাওয়ার হবে 2 বা স্কোয়ার বলতে পারো তোমরা এটাকে। প্লাস 3 নম্বর পদটা তাহলে কি হচ্ছে দেখো তো, n ইন্টু n-1 ইন্টু n-3, তিনটা উপরে পদ হবে আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 হবে। তো তোমরা এই জিনিসটাকে সহজে মনে রাখতে পারো এইভাবে যে নিচে যত ফ্যাক্টোরিয়াল হবে অর্থাৎ 3 যদি হয় তাহলে উপরে 3টা পদ হবে, এরকম ভাবে মনে রাখতে পারো। আচ্ছা আচ্ছা, n-1 n-2 হবে এখানে, ওয়েট, এখানে n-2, ওকে। সো নিচে যত ফ্যাক্টোরিয়াল থাকবে এখানে উপরে ততটা পদ বসবে। দেখো n নিজে একটা পদ, এন্ড এটা মিলে একটা ধরতে পারো পদ,
অ্যান্ড এই পুরোটা মিলে একটা পদ ধরতে পারো। তারপরে এখানে এর উপর পাওয়ার কি হবে n-3, অর্থাৎ 1 কমে যাবে অ্যান্ড এক্স এর পাওয়ার হচ্ছে 3 হবে প্লাস ডট 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 ডট। এইভাবে যদি চলতেই থাকে তাহলে এটা এর একটা সাধারণ পদ থাকবে না? তাহলে সাধারণ পদটা কেমন হবে দেখো, n ইন্টু n-1 n-2 এইভাবে যেতে 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 n মাইনাস আর প্লাস 1, মানে সর্বশেষ পদটা হবে এটা n মাইনাস আর প্লাস 1, এটা হবে সর্বশেষ পদ। তাহলে নিচে ফ্যাক্টোরিয়াল কি হবে? ফ্যাক্টোরিয়াল হবে আর। ঠিক আছে, তাহলে n ইন্টু n-1 n-2 এভাবে করতে করতে n মাইনাস আর প্লাস 1 পর্যন্ত বিস্তৃত হবে। এখন এই জিনিসটা সর্বশেষ পদটা n মাইনাস আর প্লাস 1 এটা কিভাবে হলো আমি এর আগের ক্লাসে কিন্তু তোমাদের ভালোভাবে বুঝাই দিয়েছি, আশা করি তোমরা এটা পারবা। তো এর সাথে এখন তোমার কি গুণ থাকবে, আমি ওইখানকে এখানে তো লেখা যাচ্ছে না, আমি এখানে লিখলাম। তাহলে এর সাথে এ গুণ থাকবে, তাহলে এর উপরে কি হবে পাওয়ার বলো তো ভাইয়া? n মাইনাস আর ইন্টু এক্স এর উপর পাওয়ার কি হবে আর প্লাস ডট 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 ইনফিনিটি। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি আগের যেটা হচ্ছে লিখলেন যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা বললেন তখন সেটা হচ্ছে শেষ হয়ে গেছিল, এক্স পাওয়ার এন এ গিয়ে শেষ হয়ে গেছিল, বাট এটা ইনফিনিটি কেন দিলেন? দেখো ভাইয়া, এখানে যদি তুমি হচ্ছে এন এর জায়গায় ধনাত্মক পূর্ণ সংখ্যা দাও তাহলে তোমার একটা সময় করে গিয়ে তোমার হচ্ছে পদের মানগুলো 0 হতে শুরু করবে। এইভাবে তুমি যতই মান বসাবা 0 0 0 0 হতে থাকবে, তার মানে অসীম পর্যন্ত তুমি 0 লিখতে পারবা। বাট ওই যে 0 হচ্ছে 0-র আগে যেই পদটা তুমি পাইছিলে, মানে 0-র আগ পর্যন্ত তুমি যেই পদটা পাবা সেই পর্যন্ত এর মানটা সসীম হবে। বাট যখন তুমি এখানে এন এর মান হচ্ছে ঋণাত্মক সংখ্যা অথবা ভগ্নাংশ বসাবা তখন এই যে হচ্ছে তোমার ধারাবাহিকভাবে যে চলে গেছে ধারার মতো করে, সেটা কখনোই 0 হবে না। যার কারণে তুমি মান পেতেই থাকবা অসীম পর্যন্ত মান পাবা। যার কারণে এইটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে। And এই বিষয়টা দ্বারা তোমরা আরো ক্লিয়ার ভাবে হচ্ছে মানে ক্লিয়ার হতে চাও আর কি বিষয়টার সম্পর্কে, তারা অবশ্যই আমার এর আগের ক্লাসটা করে আসবে লেকচার 1টা, তাহলে তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এর জেনারেল ফরম্যাটটা শিখে ফেললাম। এখানে আমরা হচ্ছে এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশে ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। এখন দেখো ভাইয়া, এ প্লাস এক্স ছিল, এখন এ না থেকে যদি শুরুর পদটা যদি 1 হয়, প্রথম পদটা আর কি, প্লাস এক্স পাওয়ার যদি এন হয় তাহলে কি হবে সেটা আমাদের একটু শিখা লাগবে। দেখো ভাইয়া, যদি প্রথম পদটা যদি 1 হয় তাহলে 1 এর উপরে পাওয়ার এন হবে না? দেখো এটা দেখে দেখে বলো। তাহলে এখানে যদি এ থাকে তাহলে এর উপর যদি পাওয়ার এন হয় তাহলে এখানে কি হবে? 1 এর উপর পাওয়ার এন হবে। এখন 1 এর উপর তুমি পৃথিবীর যে কোনো পাওয়ারই দাও না কেন সেটার মান সবসময় 1ই থাকবে। তাহলে প্রথম পদটা হবে 1 প্লাস, এখন এখানে দ্বিতীয় পদটা কি হবে দেখো, এন হবে, তাহলে প্রথমে এন লিখে দিলাম। তারপর হবে এর উপর পাওয়ার n-1, তাহলে এ মানে কি এখানে আমরা বসাইছি বলো তো 1, তাহলে যদি 1 বসাই তাহলে 1 এর উপর পাওয়ার তুমি n-1 করো। ঠিক আছে, এন এর মান ধরলাম হচ্ছে 5 থেকে 1 বাদ দাও 4, তাহলে 1 এর উপর পাওয়ার 5 দাও 1 এর উপর পাওয়ার যদি 4 দাও সেটাও 1, তার মানে সেটা আমাদের আর লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে এর যুক্ত যে অংশটা আছে এটা বাদ হয়ে যাচ্ছে, মানে এটার মানটা আমাদের না লিখলেও হবে, সমস্যা নাই, কারণ এই অংশটুকুর মান কত আসবে? 1 আসবে। এখন আমাদের এক্স আসবে, তাহলে এক্স এর উপর পাওয়ার দেখো এখানে কত হবে? 1, যেহেতু দ্বিতীয় পদ পাওয়ার হবে 1, তাহলে এখানে পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো আমরা হচ্ছে 3 নম্বর পদ, তাহলে 3 নম্বর পদে কি হয়? তোমার n ইন্টু n-1 হয় আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 হয়। এখানে এ যুক্ত পদ অর্থাৎ 1 এর উপরে পাওয়ার n-2 হবে, সেটা লেখার প্রয়োজন নাই কারণ মান তো 1ই আসবে। এখন এক্স এর উপর পাওয়ার কোনটা হবে? এই যে এটাই, স্কোয়ার প্লাস n ইন্টু n-1 n-2 ডিভাইডেড বাই কত? ফ্যাক্টোরিয়াল 3, দেন এক্স এর উপর 3 প্লাস ডট 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 এইভাবে যেতে যেতে একটা সাধারণ পদ থাকবে না? সাধারণ পদটা কি হবে বলো তো? n ইন্টু n-1 n-2 এভাবে যেতে থাকবে n-r প্লাস 1 পর্যন্ত বিস্তৃত হবে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r। এন্ড এখানে এ যুক্ত কোনো পদ থাকবে না, অর্থাৎ 1 এর উপর কোনো মানে পাওয়ার বা কিছু হবে না, যার কারণে এক্স এর উপর পাওয়ার কত হবে? r হবে, এই rটাই এখানে হবে প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে আমরা এই ফর্মুলাগুলোকে ভালোভাবে শিখবো, কারণ এগুলো আমাদের পরবর্তীতে ম্যাথ করার সময় কিন্তু খুব ভালো মানে কাজে লাগবে অনেক বেশি। তো তোমরা এই ফর্মুলাটাকেও ভালো মানে এই 3টা ফর্মুলা তোমরা খুব ভালোভাবে শিখবা, তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ম্যাথগুলো করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এবার আমরা হচ্ছে আমাদের প্রশ্ন সমাধান পর্বে চলে যাই। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে আমাদের প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে লিখে নিয়েছি। এখন দেখো, গত ক্লাসে আমরা কিন্তু হচ্ছে অতি সংক্ষিপ্ত এই অধ্যায়ের 11টা সমাধান করেছিলাম, আজকে আমরা 12 নম্বর থেকে শুরু করতেছি। তাহলে দেখো 12 নম্বর অতি সংক্ষিপ্ততে কি বলছে? 1 প্লাস এক্স পাওয়ার 2n
এর বিস্তৃতিতে পদের সংখ্যা কতটি হবে। তো তোমাদের আমি কিন্তু ভাই এর আগের ক্লাসে বলেছিলাম যে পদ সংখ্যার একটা ফর্মুলা বলছিলাম কি, যে পদ সংখ্যা ইজ ইকুয়াল টু যেই দ্বিপদী রাশিটা তুমি পদ সংখ্যা বের করতে চাচ্ছ তার পাওয়ার অথবা ঘাত, এটাকে আমরা পাওয়ার অথবা ঘাত বলি, সেটার সাথে এক যোগ হবে। তার মানে এর পদ সংখ্যা কত হবে 2n, এটা হচ্ছে আর পাওয়ার +1, তার মানে পদ সংখ্যা হবে 2n + 1। অর্থাৎ পাওয়ার যত হবে পদ সংখ্যা তার থেকে কি হবে 1 বেশি হবে। এবার হচ্ছে a + x পাওয়ার n কে বিস্তৃতি করো। দেখো ভাই তারপরে বলছে হচ্ছে 1 + x পাওয়ার n কে বিস্তৃতি করো। দেখো তোমাদের আমি কিন্তু এগুলাই সর্বপ্রথম আগে শিখাইলাম। এই যে a পাওয়ার x কে বিস্তৃতি করলে এরকম ভাবে এটাকে তুমি লিখতে পারো। আবার তুমি যদি চাও যে হচ্ছে যে কোনো মানে জেনারেল ফরম্যাট যেটা সেটাকে প্রকাশ করবো, তাহলে এটা লিখতে পারো। আবার দেখো 1 + x পাওয়ার n এটাকে বিস্তৃতি করলে আমরা কি পাই সেটাও আমি তোমাদের কিন্তু দেখাইছি। তার মানে এই দুটো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, 1 + x পাওয়ার হচ্ছে -3, এর প্রথম 3টি পদ বের করতে বলছে। তার মানে আমাদের এখন এটা তো হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 15 নম্বর ম্যাথ। 15 নম্বর কি বলতেছে, 1 + x -3 এর হচ্ছে প্রথম 3টা পদ দেখাইতে হবে। এখন দেখো আমরা কি ফর্মুলা শিখছিলাম ভাইয়া, 1 + x পাওয়ার n, এটার একটা ফর্মুলা শিখছিলাম না? ফর্মুলাটা কি বলতো, তোমাদের একটু আগে দেখালাম, 1 + nx + n × n-1 ডিভাইড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু হচ্ছে x স্কোয়ার প্লাস n × n-1 n-2 ডিভাইড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 x এর উপর কিউব। এভাবে তো তোমার কি একটা সাধারণ পদ থাকবে, মানে চলতেই থাকবে। সো এটাকে আমরা এখন এটা অনুযায়ী লিখে ফেলি। দেখো কিভাবে লেখা যায়, প্রথম 3টা পদ লিখতে হবে। তাহলে x পাওয়ার হচ্ছে -3, তাহলে দেখো প্রথম পদটা কি হবে 1 প্লাস, দ্বিতীয় পদটা হচ্ছে nx, তাহলে n এর মান কত এখানে দেখো -3, n কোনটা এটা না, এটা হচ্ছে n এর মান, তাহলে -3 × x, x মানে তো xই প্লাস, এখন দেখো n × n-1, তার মানে n এর মান কত -3 × -3 - 1 ডিভাইড বাই কত ফ্যাক্টোরিয়াল 2 × x স্কয়ার। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে কি হয়, 1 - 3x, আর এখানে দেখো -3 আর এখানে কি হয়ে যাচ্ছে -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 3 × 4 = 12, তাহলে উপরে হচ্ছে তোমার 12 আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, তাহলে 12/2 মানে হচ্ছে কত 6, তাহলে 6x²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ প্রথম 3টা পদ দেখাতে বলছে। তোমাদের কিন্তু এর পরবর্তীতে পদ যেগুলো আসবে সেগুলো দেখানোর কিন্তু প্রয়োজন নেই, এরপরে তো আরো পদ আসবে, বাট সেগুলো দেখানোর প্রয়োজন নেই, কারণ তোমাকে বলে দিয়েছে প্রশ্নে যে প্রথম 3টা পদ দেখাও। আচ্ছা এবার দেখো 16 নম্বরে কি বলছে, 1 - x/8 পাওয়ার হচ্ছে কত হাফ, এর দ্বিতীয় পদ বের করো। তার মানে আমরা এটাও করে ফেলি। দেখো 16 নম্বর কি বলছে, 1 + x/8, আচ্ছা সরি এখানে হচ্ছে তোমার 1 মাইনাস হবে, হ্যাঁ এখানে হচ্ছে 1 - x/8 পাওয়ার হচ্ছে হাফ, এর হচ্ছে দ্বিতীয় পদ বের করতে বলছে। এখন দেখো ভাইয়া দ্বিতীয় পদ কি হয় তোমার বলো তো, এটা হচ্ছে কি 1 - x/8, ফর্মুলাটা কি কোনটার মতো লাগতেছে দেখো, এই ফর্মুলাটা না 1 + x, তাহলে এখানে জাস্ট খালি x কি আছে মাইনাস আছে। সো মাইনাস মানে কি, আমরা x মানে এই পুরা x/8 মাইনাস সহ পুরাটাকে কি ধরবো b ধরবো, মানে b বলতে x ধরবো আর কি। দেখো আমি যদি তোমাকে বলি ভাইয়া 1 + x পাওয়ার n, তুমি এটার ফর্মুলা জানো, এখন তোমাকে বলছে হচ্ছে যে 1 - x পাওয়ার n, এটার তুমি হচ্ছে লিখো ফর্মুলাটা লিখো, তাহলে কিরকম হবে, তুমি এটাকে জাস্ট খালি এইভাবে লিখতে পারো 1 + -x, এই পুরাটার উপরে পাওয়ার কি আছে n, তার মানে x মানে তোমার এখানে কি বুঝাবে, পুরা মাইনাস সহ যে অংশটা আছে পুরাটা মিলে তোমার x বুঝাবে। দেখো এই যে প্লাসটা আমরা এক্সট্রা ভাবে আনছি, তারপর আবার যদি আমরা আগের লাইনে ফিরে যেতে চাই তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার আগের লাইনে কিন্তু আমরা ফিরে যেতে পাচ্ছি। তার মানে এখানে x বলতে কিন্তু -x পুরোটাকে বুঝাবে, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে দেখো আমরা যদি দ্বিতীয় পদ বের করি তাহলে প্রথম পদ কি হয় 1 হয়, দ্বিতীয় পদ কি হয় nx হয়, তাহলে nx, n এর মান কত হাফ, 1/2 হাফ। আচ্ছা আর x এর মান হচ্ছে -x/8, তাহলে কত আসতেছে দেখো, উপরে থাকতেছে হচ্ছে x আর নিচে থাকতে হচ্ছে 8 × 2 = 16, আর এই মাইনাসটা সামনে বসে যাবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।
তোমরা সুন্দরভাবে লিখবা যে 1 - x/8 এর দ্বিতীয় পদ হলো, এভাবে আগে লিখবে বাংলা কথা, তারপরে লিখবে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমি এটা তোমাদের দেখাই দিলাম। এবার দেখো তো ভাইয়া, 1 - 2x পাওয়ার -3 এর প্রথম তিনটি পদ বের করো, পারবা না? 1 - x পাওয়ার হচ্ছে -3 এর চতুর্থ পদ, মানে 4 নম্বর পদটা তোমাকে বের করতে হবে, পারবা না? আশা করি পারবা। 1 + x এর হচ্ছে পাওয়ার কত, -1, এর বিস্তৃতিটা নির্ণয় করো। তার মানে এর বিস্তৃতি তুমি যখন নির্ণয় করবা, প্রথম 3টা থেকে 4টা পদ দেখানোর পরে ডট 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 ইনফিনিটি দিয়ে দিবা, মানে প্রথম 3 থেকে 4টা পদ দেখালেই এনাফ। এটাও সেম বিষয়, যে 1 - x পাওয়ার হচ্ছে -1। হ্যাঁ, তো এটার বিস্তৃতি যখন নির্ণয় করবা, প্রথম 3 থেকে 4টা পদ দেখাবা, তারপরে ডট 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 ইনফিনিটি, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের একটা ম্যাথ করাই, সেটা হচ্ছে যে 1 - x পাওয়ার মানে হচ্ছে -3 এই চতুর্থ পদটি লিখো। তো এটা আমি তোমাদের একটু পড়াই দেই। কেন পড়াই দিচ্ছি দেখো, 1 মাইনাস কত বলছে, 1 - x পাওয়ার হচ্ছে -3। আচ্ছা, চল দেখো, 1 - x পাওয়ার হচ্ছে -3 এর চতুর্থ পদ, তাহলে এর চতুর্থ পদ। এখন দেখো ভাইয়া, চতুর্থ যদি পদ হয়, তোমরা মানে তোমরা এখন দেখো, আমি তোমাদের তো ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, এই জন্য তোমাদের ফর্মুলা দেখে দেখে করাতে তোমাদের মানে করতে সুবিধা হলো। বাট তোমাদের যখন ফর্মুলাটা লিখে থাকবে না, তোমরা যখন সরাসরি করবে, তখন কিভাবে বের করবে চতুর্থ পদ? দেখো, চতুর্থ পদকে আমরা কি বলতে পারি, 3 + 1 তম পদ বলতে পারি না? তম পদ, চতুর্থ পদকে আমরা 3 + 1 তম পদ বলতে পারি এই চতুর্থ পদকে ভেঙে। তাহলে এই যে 3, এটা হচ্ছে কি আর এর মান। ঠিক আছে, আর এর মান তুমি কি পেয়ে গেছো? তাহলে তোমার নিচে ফ্যাক্টোরিয়াল কত হবে, 3 হবে। চতুর্থ পদ যখন তুমি বের করবা, তখন ফ্যাক্টোরিয়াল কত হয়, 3 হয়। তাহলে নিচে যদি 3 আসে, তাহলে উপরে কয়টা পদ হবে, 3টা। তাহলে n × n-1 n-2 এই পর্যন্তই কিন্তু বিস্তৃতি হবে, এর বাইরে কিন্তু আর যাবে না। তার মানে আর এর মান কোনটা ছিল, নিচেরটা। তাহলে নিচে আর এর মান কত হবে, সেটাকে তুমি যে চতুর্থ পদ আছে, সেটাকে তুমি r+1 তম পদের আকারে প্রকাশ করবা। প্রথমে প্রকাশ করার পরে সেখান থেকে আর এর মান যদি পেয়ে যাও, তাহলে সেখানে আগে নিচে ফ্যাক্টোরিয়াল আরটা বসাই দিবা। ফ্যাক্টোরিয়াল আর যদি নিচে তুমি বসাই দাও, যদি 3 থাকে, তাহলে উপরে তোমার 3টা পদ হবে, অর্থাৎ প্রথম পদটা হবে n-1, তারপর হচ্ছে n-2, এই পর্যন্ত বিস্তৃত হবে। তারপরে তোমার কি হবে, এই যখন তোমার যে দেখো 1 থাকে, তখন তো 1 এর উপরে মানে পাওয়ার বসানোর প্রয়োজন পড়ে না, জাস্ট খালি x এর উপর পাওয়ার বসাতে হয়। তাহলে x এর মানে এখানে কি আছে, -x, এর উপরে পাওয়ার কত হয়, r, তাহলে r এর মানটা কত, 3, তাহলে এটা বসাই দিবা এখানে, শেষ। তাহলে এখন n এর মান কত দেখো, -3, তারপর হচ্ছে -3 - 1 -3 - 2 ডিভাইড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে হচ্ছে -x এর উপরে কিউব, তাই না? এখন দেখো, এটা কত, -3, এটা হয়ে যাবে -4, এটা হচ্ছে -5, তাহলে 3 × 4 × 5, তাহলে এটার অ্যান্সারটা কষ্ট আসে দেখো তো। অ্যান্ড দেখো, এটা প্রথমটা হচ্ছে মাইনাস যুক্ত একটা সংখ্যা আসবে, এটা মাইনাস যুক্ত সংখ্যা, এটা মাইনাস যুক্ত সংখ্যা, তার মানে 3টা মাইনাস যুক্ত সংখ্যা গুণ করলে কি হয়, একটা মাইনাস যুক্ত সংখ্যাই কিন্তু আসে। তার মানে মাইনাসটা আগে আমরা লিখে নিলাম। এখন 3 × 4 × 5 করলে আসে হচ্ছে 60। এখন 60 কে আবার 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা যদি ভাগ করি, তাহলে আসে হচ্ছে 10। এটার মানটা আসলে হচ্ছে 10। এখন দেখো, x কে যদি আমরা হচ্ছে -x কে যদি আমরা হচ্ছে কিউব করি, অর্থাৎ মাইনাস যুক্ত কোনো সংখ্যা যদি আমরা ঘন করি, বা কোনো পাওয়ার যদি হিসাবে যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে কি হয়, মাইনাসই থেকে যায় না? তার মানে -x³ হবে এটার অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে দেখো, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে আবার হচ্ছে প্লাস, তার মানে +10x³, এটাই হচ্ছে এটার অ্যান্সার। তার মানে তোমাকে যখন এরকম টাইপের একটা হচ্ছে কি দ্বিপদী রাশি দিয়ে যখন বলবে যে এর মানটা চতুর্থ পদ বা যে কোনো পদ বের করো, তখন তোমরা সেটাকে কিভাবে লিখবা, সরাসরি সূত্রটা না লিখে সরাসরি কিভাবে লিখতে পারো, সেটা আমি তোমাদের মধ্যে দেখাই দিলাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে অতি সংক্ষিপ্ত গুলো ছিল, সেগুলো সবগুলো শেষ হয়ে গেল। এবার চলো আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ভাইয়া কিছু আমি হচ্ছে টাইপ বের করছি আর কি। সো এই টাইপ আমি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে 5টা টাইপ পেয়েছি। সো এই 5টা টাইপ পড়লে ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবা। অ্যান্ড রচনামূলক প্রশ্ন আমি 3টা টাইপ পেয়েছি। তো সেই টাইপগুলোর ম্যাথের তুমি যদি এক টাইপের যদি আমি যদি তোমাকে একটা ম্যাথ করা যায়, বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা করতে পারবে না ভাইয়া? অবশ্যই পারবা। তো চলো আমরা শুরু করি। তো সর্বপ্রথম সংক্ষিপ্তের যে আমাদের হচ্ছে টাইপটা, সেটা হচ্ছে যে এক্স বর্জিত পদ নির্ণয়।
এখন এক্স বর্জিত পদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের কিন্তু গত ক্লাসে অবশ্যই দেখাই দিয়েছি। তো এখানে তোমরা জাস্ট খালি হচ্ছে কি করবা, সেই অনুযায়ী কাজ করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে আমি তোমাদের একটা ম্যাথ করাই দিই। দেখো সর্বপ্রথমে কি বলছে, 2x² মাইনাস 1/2x⁴ এর উপর হচ্ছে পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান বের করো। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম হচ্ছে ধরি 2x² মাইনাস 1/4x⁴ পাওয়ার হচ্ছে 12 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ হলো r+1 তম পদ। আমরা সর্বপ্রথম কি ধরে নিচ্ছি যে এই যে আমাদের দ্বিপদী যে রাশিটা দেওয়া আছে তাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে তার এক্স বর্জিত পদটা হবে কি r+1 তম পদ। আর r+1 তম পদকে আমরা কেন এক্স বর্জিত ধরছি, কারণ r+1 তম পদ মানে কি হয়, যে কোনো পদ, সেখানে তুমি যদি r এর মানটা জাস্ট খালি বসাইতে পারো তাহলে তুমি কিন্তু সেই পদের মানটা বের করতে পারবা। অর্থাৎ এখানে যে এক্স বর্জিত পদটা থাকবে সেটা কিন্তু এই r+1 তম পদের মধ্যেও থাকবে। সেখানে জাস্ট খালি তোমাকে সঠিক r এর মানটা বসাইতে হবে, তাহলে তুমি সেখানে কি এক্স বর্জিত পদটা পেয়ে যাবা। তাহলে আমরা এখন বলবো যে অতএব r+1 তম পদ, তাহলে আমাদের r+1 তম পদ কি হবে ভাইয়া, দেখো যেহেতু এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তার মানে আমরা এটাকে অবশ্যই কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে NCR, n এর মান কত 12, CR, r এর মান কি তুমি জানো যে কত নম্বর পদে তোমার হচ্ছে এটা আছে, অর্থাৎ এক্স বর্জিত পদটা আছে, তুমি জানো না, তার মানে r এর মানটা থেকে গেল। এর উপর পাওয়ার কি হয় n-r, তার মানে হচ্ছে n এর মান কত 12 মাইনাস r ইন্টু এক্স এর উপর পাওয়ার হয় কত r, তার মানে 12CR, এর মান কত এখানে দেখো 2x², তাহলে 2x², এর উপর পাওয়ার কত 12 মাইনাস r ইন্টু x মানে হচ্ছে, দেখো এই জিনিসটা ভাইয়া যখন -1/2x⁴, এই পুরাটা মিলে x না, এর উপর পাওয়ার কত হবে r, আর এর মান তো তুমি জানো না, তাহলে বসাই দিলাম। আচ্ছা এবার এটাকে আমাদের ভেঙে লিখতে হবে, 12CR 2x² এর উপর পাওয়ার কত 12 মাইনাস r। এখন দেখো ভাইয়া এর মাঝখান থেকে তো আমি -1 নিয়ে আসতে পারি, সেটার উপর পাওয়ার r দিতে পারি, 1/2x⁴ এর উপর পাওয়ার r দিতে পারি। তো তোমরা একটা কথা জাস্ট মাথায় রাখবা, যখন তোমাদের হচ্ছে এখানে দ্বিপদী রাশিটা যখন মাইনাস যুক্ত হবে, তোমরা জাস্ট এক্সট্রা ভাবে একটা -1 এর উপর পাওয়ার যদি r নিয়ে নাও, তাহলে এখানে যে সংখ্যাটা পজিটিভ, মানে মাইনাসটা তো তুমি -1 এর উপর পাওয়ার r নিয়ে নিছো, তাহলে তোমার এখানে যে পজিটিভ সংখ্যাটা থাকবে 1/2x⁴ বা যে কোনো কিছু যাই থাকবে না কেন সেটার উপর পাওয়ার তুমি সরাসরি r দিয়ে দিতে পারবা। তো এটা জাস্ট খালি মাথায় রাখবা, যখন মাইনাস থাকবে অর্থাৎ দ্বিপদী রাশিটা, তখন জাস্ট -1 এর উপরে পাওয়ার r দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এবার দেখো 12CR, তাই না। এখন আমরা এই যে পাওয়ার আসছে না, এটা এখন এর মধ্যে 2 আর x² গুণ আকারে আছে, সো আমি 2 এর উপরে আলাদাভাবে এই পাওয়ারটাকে লিখতে পারি, আবার x এর উপরে আলাদাভাবে পাওয়ারটাকে লিখতে পারি। তো 2 এর উপর পাওয়ারটাকে যদি লিখি তাহলে 2 পাওয়ার হচ্ছে 12 মাইনাস r ইন্টু x এর উপরে আমি যদি পাওয়ারটা লিখি তাহলে x² এর উপরে পাওয়ারটা যদি লিখি তাহলে হচ্ছে 12 মাইনাস r। এখন -1 এর উপর r, এটা তো থেকে গেল। এখন দেখো ভাইয়া এখানে দেখো যে 2 আছে আর x⁴ আছে, এর উপরে আমি হচ্ছে পাওয়ারগুলো আলাদাভাবে দিয়ে দিতে পারি, তাহলে 2 এর উপর পাওয়ার r হয়ে যাচ্ছে আর x এর উপর পাওয়ার হচ্ছে 4r হয়ে যাচ্ছে, তাই না। এখন দেখো 12CR, তাহলে হচ্ছে 2 এর উপর পাওয়ার হচ্ছে 12 মাইনাস r, আর x এর উপর দেখো এই যে 2 আছে না, 2 এর সাথে এই পাওয়ারে উপরে কিন্তু গুণ হয়ে যায়, সো 2 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 12 দুগুণ 24 হয়ে যাবে, হ্যাঁ 24 মাইনাস হচ্ছে 2r, -1 এর উপর r থেকে গেল। এখন দেখো ভাইয়া এই যে দেখো 2 পাওয়ার r, এটা কি 1 এর নিচে ভাগ আকারে আছে না, এটাকে তুমি যদি উপরে লিখতে চাও তাহলে এটা কি হয়ে যায় 2 ইনভার্স r হয়ে যাবে, অর্থাৎ মাইনাস চলে আসবে। আবার এখানে যে x আছে না, x এর উপর পাওয়ার কত আছে 4r আছে, সো এই rটাকে তুমি যদি উপরে লিখতে চাও মানে এই পাওয়ারটাকে,
তখন তোমার সেটা ইনভার্স আকারে প্রকাশ করতে হবে 4r। ঠিক আছে, আশা করি তোমরা এটা এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো 12cr 2 পাওয়ার 12 মাইনাস r ইন্টু 2 এর উপর মাইনাস r পাওয়ার হিসেবে আছে, -1 এর উপর পাওয়ার হচ্ছে r। এখন দেখো x এর পাওয়ার 24 মাইনাস 2r ইন্টু x পাওয়ার -4r। এখন দেখো এই -1টাকে আমরা সামনে নিয়ে নিলাম, পাওয়ার আর 12cr। এখন দেখো 2 এর উপরে পাওয়ার কত হচ্ছে 12 মাইনাস আর, এখানে তো ছিল আর কি। এখন দেখো যখন 2 এখানেও 2, সো দুইটা সেম ভিত্তিওয়ালা যখন তোমার হচ্ছে কি পদ পাশাপাশি গুণাকারে থাকে, তখন এদের পাওয়ার গুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এখন এই যে মাইনাস আর, এটা হচ্ছে এখানে যোগ হয়ে যাবে। এখন প্লাস চিহ্ন দিয়ে আমি যদি মাইনাস আর করি, তাহলে প্লাসে মাইনাস যাবে, মাইনাস আর হয়ে যাবে না, মাইনাস আর। এখন এক্স এর উপর পাওয়ার কত হবে 24 মাইনাস 2r। এখন এই যে সেম এক্স এক্স আছে, তাহলে এই -4টা যেহেতু এদের মাঝখানে সম্পর্কটা কি গুণ, তাহলে এই -4টার সাথে যোগ হবে। এখন যোগ আমি চিহ্ন দিলাম, বাট এর সামনে তো আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস যাবে, মাইনাসে যাবে, তাহলে -4r হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো -1 এর উপর পাওয়ার হচ্ছে r 12cr, 2 এর উপর পাওয়ার কত হচ্ছে 12 মাইনাস 2r, তাই তো। আর এখানে x এর উপর পাওয়ার হচ্ছে 24 মাইনাস হচ্ছে 6r। তাহলে আমরা যখন এই x যুক্ত যে হচ্ছে কি আছে পদ আছে, আর x এর যে পদ আছে সেটার উপরে যখন আমরা জাস্ট হচ্ছে এভাবে পাওয়ার আকারে, অর্থাৎ দেখো x কিন্তু এখানে দুটো আলাদা আলাদা ছিল, তো সেটাকে আমি কিন্তু এখানে একটা করে ফেলেছি। তো তুমি যখন এভাবে x যুক্ত যে পদগুলো থাকবে সেগুলোকে একটা বানাবা, এর উপরে দেখবা যে পাওয়ারটা আসছে, সেটাকে এখন তোমার কি করতে হবে, যেহেতু x বর্জিত বলছে তার মানে সেখানে x থাকবে না। এখন এই যেই মনে করো পদটা বের হয়েছে না, এখানে যদি x না থাকে তাহলে কি হবে, x এর পুরো ভ্যালুটাকে 1 হইতে হবে না। এখন x এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে তো পুরো অংশটার সাথে যদি এটা গুণ আছে, তাহলে পুরো অংশটা 0 হয়ে যাবে, তাহলে তো 0 করা যাবে না। তাহলে কি করতে হবে, এই x এর অংশটাকে 1 বানাতে হবে। তাহলে x থেকে যদি আমরা 1 বানাতে চাই, তাহলে কি করতে হবে, x এর উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে 0 বানাতে হবে। অর্থাৎ x এর উপর পাওয়ার যখন 0 হবে, তখন আমরা এটাকে কি বলতে পারবো, x এর উপর পাওয়ার 0 মানে 1, তার মানে এই অংশটা 1 হয়ে যাচ্ছে। তখন 1 এর সাথে এই অংশটাকে গুণ করলে আমরা কি পাবো, এই অংশের উপর মানটা আমরা পাবো। বাট x এর মানটা যদি তুমি 0 বানায় দাও, তাহলে তোমার তো এই পুরো অংশটা 0 হয়ে যাবে। তার মানে x এর উপরে যে পাওয়ারটা আছে, এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে আমাদের কি বানাতে হবে, 0 বানাতে হবে। এর কারণেই আমরা এখন বলতে পারবো যে, আমরা কি বলতে পারবো দেখো, r+1 তম পদ x বর্জিত পদ হওয়ায় কি লিখতে পারবো আমরা, x এর উপরে যে পাওয়ারটা ছিল 24 মাইনাস 6r, 24 মাইনাস 6r, এটা ইকুয়াল টু 0 হবে। কারণ এটা ইকুয়াল টু 0 হইলেই তোমার x এর উপর পাওয়ার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। x এর উপর পাওয়ার যদি 0 হয়, তাহলে সেখানে আর x থাকবে না, সেটা মান হয়ে যাবে কত, 1। তাহলে এটাকে এখন আমরা ক্যালকুলেট করি, তাহলে 24 আর এখানে হচ্ছে এই মাইনাস 0, এইটা যদি এই পাশে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 6। এখন r ইকুয়াল টু এই 6 ভাগ হচ্ছে 24 হয়ে যাবে, তাহলে 24 ভাগ হচ্ছে 6, অর্থাৎ r ইকুয়াল টু হচ্ছে 4, 4 6 24, তার মানে 4। তাহলে r এর মান যদি 4 আসে, তাহলে r+1 মানে হচ্ছে 4+1 ইকুয়াল টু 5তম পদে এক, আচ্ছা আমরা লিখব 5তম পদটি x, আচ্ছা x বর্জিত পদ। আমরা কি জানি বলো, হ্যাঁ r এর মান যত হয় তার সাথে +1 করলে ওটা কত নম্বর পদ, যেটা আমরা পাই। তো সেটাই আমরা করলাম, যে r এর মান 4 পাইলাম, 4 এর সাথে 1 যোগ করলে কত হলো 5। তো এই 5 নম্বর পদে তোমার কি হবে, পদটা হবে x বর্জিত, সেখানে x এর মান থাকবে না, বা x যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে এখন আমরা এই পদের মানটা অ্যাকচুয়ালি কত সেটা বের করব। অতএব পদের মান ইজ ইকুয়াল টু, পদের মান আমরা যখন নির্ণয় করব, তখন দেখো এর আগে আমরা যেটা করলাম আর কি, সেখানে আমরা চলে যাব। দেখো এখানে দেখো
এটার মান তো তোমার কি হয়ে যাচ্ছে, এটা এখানে আমরা ভ্যালু আর বসাবো না, কারণ দেখো এখানে যদি তুমি হচ্ছে কত আর এর মান যদি 4 বসাও, তাহলে 4 6 24, 24 থেকে 24 বাদ দিলে 0, এক্স এর উপর পাওয়ার 0 মানে 1, তো এটা কিন্তু এক্স বাদ হয়ে যাচ্ছে, জাস্ট আমরা এতটুকুর ভ্যালু বসাবো। তাহলে -1 এর উপর পাওয়ার কত হবে 4, 12c4, আর 2 এর উপর পাওয়ার 12 মাইনাস 2 ইন্টু 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বসাবো, -1 এর উপর পাওয়ার হচ্ছে 4, তারপর হচ্ছে 12c4, আর এখানে হচ্ছে 2 এর উপর পাওয়ার হচ্ছে 12 মাইনাস হচ্ছে 2 ইন্টু 4 বসাই দিলাম। তাহলে এটার ভ্যালু এখন বের করো। তাহলে -1 এর উপর যখন জোড় সংখ্যা হয় তখন সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, সো এটার মান আর বসানোর দরকার নেই, এতটুকু ক্যালকুলেট করো। তাহলে এটা কি আসে দেখো 12c4, আর এখানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 12 মাইনাস 4 দুগুণ 8, তাহলে 12 থেকে 8 বাদ দিলে পাওয়ার হচ্ছে 4। তাহলে এটাকে ক্যালকুলেট করো ক্যালকুলেটরে, তাহলে তোমরা পেয়ে যাবা। দেখো এটা কিভাবে ক্যালকুলেট করবো আমরা, প্রথমে আছে 12c4, তার মানে আমরা হচ্ছে 12 লিখে নিলাম। এই যে দেখো এখানে দেখো এনসিআর লেখা আছে, তার মানে এন্ড এটা হলুদ কালারে লেখা আছে, তার মানে সর্বপ্রথম আমাদের শিফট চাপতে হবে, শিফট চেপে তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করব, তাহলে দেখো এখানে সি চলে আসছে, এখানে কিন্তু অলরেডি সি চলে আসছে। এখন আমরা আর এর মানটা বসাবো, আর এর মান কত 4, তাহলে এই যে দেখো 4 বসাইলাম, তাহলে 4 যদি বসাই তাহলে অ্যান্সারটা কত আসছে 495, 495 সাথে আমরা 2 পাওয়ার 4 কে গুণ করবো, ইনটু 2 এর উপর পাওয়ার দিয়ে দিলাম 4, তাহলে কত আসলো 7920। তাহলে অ্যান্সার কত হবে 7920, এটা হচ্ছে অ্যান্সার। মানে এটাই হচ্ছে তোমার এক্স বর্জিত পদ। দেখো এখানে কোনো এক্স মানে যুক্ত কোনো কিছু আছে, কোনো কিছুই নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই এক্স বর্জিত পদ। এখন তাহলে আমরা আমাদের 2 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো এখানে তোমার বলছে কি 1/x² ইন্টু x মাইনাস 1/x হোল স্কোয়ার এর বিসিতে এক্স মুক্ত পদের মান বের করতে হবে। তাহলে চলো এটাকে আমরা সমাধান করে ফেলি। আচ্ছা, তাহলে 2 নম্বর ম্যাথ না, তাহলে এখানে কি বলছে 11 বাই হচ্ছে x² এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এর বিসিজিতে কি বের করতে হবে, এক্স মুক্ত পদ বের করতে হবে, বা যেখানে হচ্ছে এক্স নাই। তো তোমরা আমি জাস্ট এখন আর কিন্তু বাংলা কথাগুলো লিখতেছি না, বাংলা কথাগুলো তোমাদের আমাদের প্রথম ম্যাথটা যেটা করালাম ওইভাবে তোমরা নিজেরা বাংলা কথাগুলো লিখে নিবা। সেটা কি তোমরা এটাকে ধরে নিবা যে এটাই হচ্ছে তোমার r+1তম পদটার, মানে এটার r+1তম পদটা হচ্ছে কি এক্স বর্জিত। তাহলে r+1তম পদ যদি এক্স বর্জিত হয় তাহলে r+1তম পদটা আমাদের বের করতে হবে না, তাহলে r+1তম পদ। এখন দেখো ভাইয়া r+1তম পদ তুমি বের করতে পারবা জানি আমি। এখন দেখো তুমি এনসিআর বা বিস্তৃতি নির্ণয় বা দ্বিপদী উপপাদ্যটা শিখছো কার ক্ষেত্রে, যার উপরে মানে যে দ্বিপদ রাশিটার উপরে পাওয়ার থাকবে সেটার ক্ষেত্রে তুমি জানো। এখন এখানে 11/x² এটা তো দ্বিপদী রাশি না, তাহলে এটাকে তুমি কি করতে পারবা না, এটাকে তুমি বিস্তৃত করতে পারবে না, ওটা যেভাবে আছে ওইভাবে রেখে দাও 11/x², এটাকে তুমি বিস্তৃতি করতে পারবে, তাহলে এটাকে করো। তাহলে কি এনসিআর, তাহলে এন এর মান কত এখানে 2, সি আর এর মান কত বলো তো, আর এর মান তুমি জানো না, তাহলে বসাই দিলা, ইন্টু এর উপর পাওয়ার, এ মানে কি এক্স এর উপর পাওয়ার কি হয় এন মাইনাস আর, এন এর মান কত 2 মাইনাস আর, ইন্টু দেখো আমি যখন তোমাদের বলছি যখন মাইনাস থাকবে তখন তোমরা -1 এর উপর আর একটা পাওয়ার আর দিয়ে দিবা আগে। এরপরে দেখো 1/, হচ্ছে এক্স এর উপর পাওয়ার কত হচ্ছে আর, অর্থাৎ এক্স পাওয়ার আর। এখন এটাকে তুমি ভেঙে লিখো, দেখো 11 বা হচ্ছে x², তাই তো। এখন 2c আর এটা থেকে গেল, এক্স এর উপর পাওয়ার কত হচ্ছে 2 মাইনাস আর, আর -1 এর উপর পাওয়ার হচ্ছে আর। এখন দেখো নিচে যে এক্সটা আছে এটা উপরে গেলে কি লিখতে পারবা, x−1 লিখতে পারবা না, এটার উপর পাওয়ার কত আছে আর আছে, তাই তো। এবার আমি এটাকে এই পেজে আগে লিখে নিই, হ্যাঁ 11 হচ্ছে x², 2c/r, এক্স এর উপর পাওয়ার 2 মাইনাস আর, -1 এর উপরে পাওয়ার আর, হচ্ছে x−1 পাওয়ার হচ্ছে আর। তাহলে আমরা এখন এটা পাইলাম তাই না। এখন এটাকে দেখো এর নিচে যে হচ্ছে x² আছে না, এটাকে যদি আমরা উপরে লিখতে চাই তাহলে কি হয়ে যাবে x−2 হয়ে যাবে না, আর এখানে কি থাকলো 2c/r থাকলো, এই -1 এর উপর পাওয়ার আরটাকে আমি সামনে নিয়ে আসলাম, এখানে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 2 মাইনাস আর, কিন্তু এই যে এটা এখানে লিখলাম, আর এখানে দেখো এক্স এর উপরে এই যে আরটা এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে আর এর সাথে -1 গুণ করলে মাইনাস আর। এখন দেখো ভাইয়া সামনে 11 থেকে গেল, ইন্টু 2c/r -1 এর উপরে পাওয়ার আর। এখন দেখো এই যে এক্স ইন্টু 2 মাইনাস আর
ইন্টু এক্স ইনভার্স 2 ইন্টু এক্স মাইনাস আর, মানে মাইনাস আর, হ্যাঁ সবগুলাকে আমি একসাথে লিখে ফেললাম। এখন এগুলোকে নিয়ে কাজ করতে হবে। তাহলে হচ্ছে 11 ইন্টু 2c আর মাইনাস 1 উপর পাওয়ার কত আর। এখন এক্স দেখো সবগুলাই গুণ আছে, ভিত্তিগুলা সেম, সবগুলাই গুণ আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে 2 মাইনাস আর, এই যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2। আবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর হয়ে যাবে। তাহলে কি থাকতেছে 11 ইন্টু 2c আর মাইনাস 1 এর উপর পাওয়ার আর এক্স, এখানে কত থাকতেছে দেখো, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 আর থাকতেছে, মাইনাস 2 আর। এখন ভাইয়া এটাকে যদি আমরা এক্স মুক্ত বা এক্স বর্জিত পদ হিসেবে যদি প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, এর পাওয়ারটাকে 0 ধরতে হবে। তাহলে তোমরা ওটা বলে দিবা যে যদি মানে হচ্ছে আর প্লাস 1 তম পদটি এক্স বর্জিত পদ হওয়ায় কি বলতে পারবা তুমি, মাইনাস 2 আর ইজ ইকুয়াল টু 0 বলতে পারবা। তাহলে এখান থেকে যদি আর এর মান বের করো তাহলে 0 ভাগ হচ্ছে মাইনাস 2, অর্থাৎ আর ইকুয়াল টু 0। তার মানে আর এর মান কত আসলো, 0 আসলো। এখন দেখো আর এর মান যখন 0 আসবে তখন তুমি কি করবা, তুমি বলে দিবা যে আর প্লাস 1 ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে একতম পদটি, একতম পদটি কি, এক্স বর্জিত পদ। তার মানে একতম পদ মানে কি, প্রথম যেই পদটা হবে সেটাই এক্স বর্জিত পদ হবে। তাহলে এক্স বর্জিত পদ। এখন এই আর এর মানটা কত পাইছে, 0, আর এর মানটা এখন এখানে বসাবো না, এখানে বসাও। তাহলে এখানে যদি তুমি বসায় দাও অর্থাৎ তখন তুমি কি বলবা, পদের মান, তখন তুমি পদের মানটা বের করে দেখাবে যে প্রথম পদের মানটা অ্যাকচুয়ালি কত। তার মানে 11 ইন্টু 2c0 মাইনাস 1 এর উপর পাওয়ার হচ্ছে 0 আর হচ্ছে এক্স এর উপর পাওয়ার কত হয়ে যাচ্ছে, এক্স এর উপর পাওয়ার হচ্ছে 0, বাট এটা লেখার কিন্তু কোনো প্রয়োজন নাই, তোমরা জাস্ট হচ্ছে এক্স এর সাথে যে অংশটুকু আছে এটার মানটা জাস্ট খালি বের করবা। এখন দেখো ভাইয়া 11 থাকলো সামনে। এখন দেখো 2c0 মানে যে, মনে করো এটাকে চিন্তা করো এখানে এন আছে, তাহলে nc0, যে কোনো nc0 এর ক্ষেত্রে যখনই হবে না কেন, অর্থাৎ এখানে যদি 0 হয় তাহলে সেটার মান সবসময় 1 হয়, মাথায় রাখবা। আর মাইনাস 1 এর উপর পাওয়ার 0, এখন মাইনাস 1 বলো, মাইনাস 2 বলো, মাইনাস 100 বলো, যতই বলো না কেন তার উপর পাওয়ার যদি 0 দাও সবসময় সেটার মান আসবে হচ্ছে 1। তাহলে এগুলা কি আছে, সবগুলা গুণ আকারে আছে না, তাহলে সবগুলা যদি গুণ আকারে থাকে তাহলে 11-এর সাথে যদি তুমি গুণ করো তাহলে অ্যান্সার 11 আসবে। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ প্রথম পদটাই হবে কি 11, এখানে কোনো এক্স থাকবে না। তার মানে আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। তাহলে আমরা হচ্ছে 1 নম্বর 2 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। 3 নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া, 1/3 এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ এর মান, মাইনাস 1/2x, এটা হচ্ছে মাইনাস 1/2x, এই পুরোটা হচ্ছে এক্স এর মানে হচ্ছে এক্স এর মান, আর প্রথমটা হচ্ছে এ এর মান, পাওয়ার 12 এর বিসিতে এক্স বর্জিত পদটি বের করো। এটা কি তোমরা নিজেরা করতে পারো না ভাই বলো তো? অবশ্যই তোমরা এটা নিজেরা করতে পারবা, তাহলে এটা তোমরা করে নিবা। এখন করতে গিয়ে যদি অনেকের বিভিন্ন জায়গায় যদি সমস্যা হয় যে ভাই আমি এটা করতে পারতেছি না, তাহলে তোমরা কি করবা, তোমরা আগে প্রথমে নিজেরা চেষ্টা করবা, যদি না পারো তাহলে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ রয়েছে, হ্যাঁ সেই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে গিয়ে সেখানে হচ্ছে পোস্ট করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাদের চেষ্টা করব প্রশ্নগুলোকে মানে সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের 2 নম্বর টাইপে চলে যাই, সেটা হচ্ছে সহগ নির্ণয়। সহগ নির্ণয়টা কি ভাইয়া, এটাও কিন্তু আমি এর আগের বেসিক ক্লাসে তোমাদেরকে শিখাইছি। দেখো এর ভিত্তিতে আমি জাস্ট একটা ম্যাথ করে দিব, বাকিগুলো তোমরা নিজেরা করবা। আমি আশা করি তোমরা বাকি ম্যাথগুলো করতে পারবা, যেহেতু সেম টাইপেরই ম্যাথ, জাস্ট মানগুলো আলাদা। সো ক্যালকুলেশন করতে গিয়ে তোমার মানগুলো যেহেতু আলাদা, তোমার এই ক্যালকুলেশনটা নিজের বুদ্ধিতে নিজের মেধা খাটিয়ে এটা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো সেটা করতে গিয়ে তোমরা যদি আটকায় যাও বা যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবা, আমি সেখানে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা হচ্ছে এই ম্যাথটাকে প্রথমে সমাধান করি। 8 নাম্বারটা 4 নাম্বার, 8 নাম্বার বলতেছি আবার। তাহলে দেখো 4 নাম্বার ম্যাথ আমাদের কি বলতেছে, ওয়েট, 4 নাম্বার ম্যাথ আমাদের বলতেছে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 1/4x পাওয়ার হচ্ছে 11 এর বিস্তৃতিতে x পাওয়ার 7 এর সহগ বের করতে হবে, এর সহগ বের করতে হবে। তাহলে এর বিস্তৃতিতে x পাওয়ার 7 এর সহগ বের করতে হবে। তাহলে কিভাবে আমরা বের করব, সেম প্রসেস ভাইয়া, ধরি 2x স্কোয়ার মাইনাস 1/4x এর উপর পাওয়ার হচ্ছে 11 এর বিস্তৃতিতে
এক্স পাওয়ার 7 এর সহগ r+1 তম পদে রয়েছে। আমাদের যেটারই সহগ বের করতে বলবো না কেন আমরা কি বলবো, সেটা r+1 তম পদে রয়েছে এটাই বলে দিব। তারপরে তুমি কি করবা, r+1 তম পদ বের করো, r+1 তম পদ। যেহেতু পাওয়ার এখানে কি আছে দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে NCR আমরা ব্যবহার করতে পারবো। তাহলে n এর মান হচ্ছে 11, সি আর এর মান কত, আর এর মান তো তুমি জানো না। তারপর হচ্ছে a মানে হচ্ছে 2x স্কয়ার এর উপর পাওয়ার কত হয়, n মাইনাস আর, n এর মান কত 11 মাইনাস হচ্ছে r। দেখো যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে -1 এর উপরে আগে তুমি একটা পাওয়ার r দিয়ে নাও, তাহলে 1/4x থাকলো না, জাস্ট এর উপরে পাওয়ার r দিয়ে দিলে আমাদের হয়ে গেল প্রকাশ করা। এখন এটাকে জাস্ট একটু ক্যালকুলেট করে সহজ বানাইতে হবে। তাহলে হচ্ছে 11 CR -1 এর উপর পাওয়ার rটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এখন দেখো 2 এর উপর পাওয়ারটা আলাদাভাবে আমরা লিখতে পারবো, কিন্তু x এর উপর পাওয়ারটা যদি আলাদাভাবে লিখি তাহলে যেহেতু এটা x স্কয়ার আছে তাহলে 11 × 22 মাইনাস 2r লিখতে পারবো না, আমি একবারই করে দিলাম। অর্থাৎ x স্কয়ারের উপর পাওয়ার 11 - r এটা তো আসবে, তো তখন আবার এটাকে গুণ করতে হবে। তাহলে 11 × 22 মাইনাস 2r একবারই করে দিলাম। আর এখন দেখো এই 4 যদি উপরে যায় তাহলে -1 হবে, 4 ইনভার্স 1 হবে, তো সেটার উপরে সেটার সাথে যদি আমি যদি r কে গুণ করি তাহলে 4 ইনভার্স r হয়ে যাবে। আবার x কে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে x ইনভার্স 1 হবে, তো সেটাকে যদি আমি হচ্ছে r এর সাথে গুণ করি তাহলে x - r হয়ে যাবে। বুঝতে পারছো, আমি কিন্তু একবারই ক্যালকুলেট করে দিছি। এন্ড এটা কিভাবে আসে আমি কিন্তু এই কারণেই যে প্রথমে তোমাদের যখন আমি ভেঙে দেখাই তখন কিন্তু একদম সবকিছু ভেঙে ভেঙে দেখাচ্ছি, এখন আমি তোমাদের একটু স্কিপ করে করে দেখাচ্ছি, কারণ এটা তোমাদের শিখতে হবে। তাহলে তোমরা যত দ্রুত ম্যাথ করতে পারবা তোমাদের পরীক্ষার হলে কিন্তু তত সময় বাঁচবে, এন্ড পরবর্তী ম্যাথে তুমি কিন্তু সময় বেশি দিতে পারবা। আচ্ছা, তাহলে দেখো -1 এর উপর পাওয়ার আর, এটাকে একদম সবার আগে নিয়ে চলে আসলাম। হচ্ছে 11 CR, 2 এর উপর পাওয়ার কত হচ্ছে 11 মাইনাস হচ্ছে r, আর হচ্ছে 4 এর উপর পাওয়ার হচ্ছে -r, আর x এর উপর পাওয়ার কত হচ্ছে 22 মাইনাস 2r, যেহেতু দুটো গুণ আকারে আছে তাহলে এই মাইনাস আরটা হচ্ছে কি যোগ হয়ে যাবে, বাট যেহেতু সামনে মাইনাস আছে বাট আমরা করতেছি কি যোগ, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে, তাহলে -r যদি হয় তাহলে কত হচ্ছে দেখো, -1 এর উপর পাওয়ার r, তার মানে হচ্ছে 11 CR, 2 এর উপর পাওয়ার 11 - r, 4 এর উপর -r, তাহলে এখানে কত হচ্ছে 22 - 3r, তাই না। মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যায়, বাট চিহ্ন তো থাকে কি মাইনাসই থাকে। এখন আমাদের কি বলছে ভাইয়া, এক্স পাওয়ার 7 এর সহগ বের করতে হবে, এক্স পাওয়ার 7 এর সহগ বের করতে হবে। সহগ মানে কি, সাথে আছে, তার মানে এখানে দেখো এক্স যুক্ত একটা পদ আছে, তাই না। তো এই এক্স, এটাকে যদি আমরা এক্স পাওয়ার 7 বানাই তাহলে এর পাশে যেগুলো আছে সেটাই তো আর সহগ, তাহলে এটাকে তখন আমরা বলে দিতে পারবো যে এক্স পাওয়ার 7 এর সহগ হচ্ছে এটা। তার মানে আমাদের এই জিনিসটাকে এক্স পাওয়ার 7 বানাতে হবে। এখন এখানে এক্স তো ঠিক আছে, জাস্ট পাওয়ারটাকে 7 বানাতে হবে। তার মানে আমরা কি বলতে পারবো যে r+1 তম পদে এক্স পাওয়ার 7 থাকায় আমরা কি বলতে পারবো, এই যে এক্স এর যে পাওয়ারটা আছে 22 - 3r, এটাকে আমাদের 7 করতে হবে। যদি 7 করতে পারি তাহলে এটা এক্স পাওয়ার 7 হবে, এন্ড এর পাশে যেই অংশটা আছে এটাই হবে তার সহগ। এটার মানটা বের করলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বের করে ফেলি, চলো। তাহলে দেখো 22 এই +7টা এর পাশে আসলে -7 ইকুয়াল টু এই -3টা এর পাশে গেলে +3। তাহলে দেখো 22 থেকে যখন তুমি 7 বাদ দিবে তখন এটা হয়ে যাবে 15 ইকুয়াল টু 3r। এখন r এর ভ্যালুটা বের করতে হলে 15 ভাগ হচ্ছে 3 করতে হবে, অতএব r ইকুয়াল টু কত আসলো 3 × 5 = 15, r এর মান 5 পাইলা। তাহলে r এর মান যদি 5 হয় তাহলে এটা কত নম্বর পদে আছে, 6 নম্বর পদে না, এর সাথে 1 যোগ করে দিবা, তাহলে ওটা লিখো যে r+1 ইকুয়াল টু 5 + 1 ইকুয়াল টু 6 তম পদে এক্স পাওয়ার 7 কি রয়েছে। অতএব এক্স পাওয়ার 7 এর সহগ, তো যখন তুমি সহগ বের করবা তখন কি করবা, এক্স এর উপরে আর ভ্যালুগুলো বসানোর দরকার নেই, জাস্ট সহগ যেগুলো আছে সেগুলোর উপর ভ্যালুটা বসাবা। দেখো
তাহলে এটা এটা এখানে যদি তুমি হচ্ছে কত বসাও, যদি 5 বসাও তাহলে 3 বাচ্চা 15, তাহলে 22 থেকে 15 বাদ দিলে x পাওয়ার 7 হয়। এখন x পাওয়ার 7 ওটা তার লেখার প্রয়োজন নাই, জাস্ট এখানে তুমি এখন ভ্যালুগুলা বসাও। তাহলে এখানে কত, -1 এর উপর পাওয়ার 5, 11 c5, 2 এর উপর পাওয়ার 5, 11 - 5, আর হচ্ছে 4 এর উপর পাওয়ার ইনভার্স 5 হবে আর কি। তো কত হচ্ছে, -1 এর উপর পাওয়ার হচ্ছে 5, 11 c5, 2 এর উপর পাওয়ার হচ্ছে 11 হচ্ছে 5, আর 4 এর উপর পাওয়ার হচ্ছে -5, এটা হয়ে যাচ্ছে। এখন দেখো x -1 এর উপর বিজোড় সংখ্যা, তার মানে অ্যান্সারটা মাইনাসে হবে, এটা আমরা বুঝতে পারছি। এখন এটাকে তুমি জাস্ট ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কত আসে, আমি এটা করে ফেলি। 11 c5 ইন্টু 2 পাওয়ার 6 ইন্টু 4 পাওয়ার -5, এটার মান আসতেছে হচ্ছে 231 ভাগ হচ্ছে 8। আর এখানে -1 আমরা কি করছিলাম, গুণ ছিল না, তার মানে -231 ভাগ হচ্ছে 8, এটাই হচ্ছে আনসার। অর্থাৎ 5 নম্বর পদে হচ্ছে আচ্ছা না, 6 নম্বর পদে তোমার হচ্ছে x পাওয়ার 7 থাকবে, এন্ড x পাওয়ার 7 এর সহগ কত হবে, এটা। ঠিক আছে, আচ্ছা আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখো ভাইয়া পরবর্তী ম্যাথগুলা, এই যে দেখো 5 নম্বরে কি বলছে, x² + 2y ভাগ হচ্ছে x পাওয়ার 10 এর বিসিতে x পাওয়ার 8 এর সহগ নির্ণয় করো। তার মানে ওভাবে তুমি r+1 তম পদ আগে বের করবা, সেখানে x এর উপরে যে পাওয়ারটা আসবে সেটা ইকুয়াল টু 8 ধরবা, সেখান থেকে r এর মান বের করবা। r এর মান বের করতে পারলে তুমি বলতে পারো যে সেটা কত নম্বর পদে আছে, তারপরে তুমি সেই পদের মানটা বা সহগের মানটা বের করতে পারবা। সেম ভাবে এটাকে বিচ্যুতি করবা, x এর সহগ বের করতে বলছে। x মানে কি, এর উপর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, তার মানে এইখানে r+1 তম পদ বের করার পরে যেটা আসবে সেটা ইকুয়াল টু 1 ধরতে হবে। তারপরে আবার দেখো এই যেটাকে বিস্তৃতি করে x পাওয়ার 8 এর সহগ নির্ণয় করো, তার মানে এটাও তোমরা বের করতে পারবা। এটাকে বিস্তৃতি করে এর x এর সহগ নির্ণয় করো, তার মানে কি x এর সহগটা নির্ণয় করতে পারবা না। x মানে কি, এর উপরে কিছু নাই, মানে 1 আছে। তো এখানে তুমি বিস্তৃতি করার পরে x এর উপর পাওয়ার যেটা আসবে সেটা ইকুয়াল টু 1 ধরে নিবা। 1 ধরে সেখানে r এর মান বের করবা, দেন পদের মান বের করবা, এইভাবে কিন্তু হয়ে যাবে এগুলা সব। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা এগুলো করবা। যেগুলো সমস্যা হবে অবশ্যই গ্রুপে পোস্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী টাইপে চলে যাই। এবার হচ্ছে মধ্যপদ নির্ণয়। মধ্যপদ নির্ণয় মানে কি ভাইয়া, মাঝের পদ। তো এই মধ্যপদ নির্ণয় কিভাবে করতে হয়, হ্যাঁ এটা কিন্তু আমি তোমাদের এর আগের বেসিক ক্লাসে কিন্তু খুব ভালোভাবে বুঝাই দিয়েছি। তো তোমরা যারা বুঝতে পারতেছো না অবশ্যই এর আগে ক্লাসটা করে আসবা। এখন দেখো ভাই আমরা প্রথম যে ম্যাথটা আছে সেটা করে ফেলি, যে এর বিস্তৃতিতে, মানে এখানে যে দ্বিপদী রাশিটা আছে এর বিস্তৃতিতে মধ্যপদ এবং এর মান নির্ণয় করবো, মানে মধ্যপদটা বের করতে হবে এবং এর মধ্যপদের মানটাও নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটাকে করে ফেলি। আচ্ছা তাহলে দেখো 9 নম্বর ম্যাথ আমাদের, হ্যাঁ আমি জাস্ট হচ্ছে তোমাদের প্রশ্নটা তুলতেছি। x/a + a/x পাওয়ার হচ্ছে 20, এর হচ্ছে কি করতে বলছে, মধ্যপদ নির্ণয় করতে বলছে। তাহলে x/a + a/x পাওয়ার 20 এর ক্ষেত্রে ক্ষেত্রে n ইকুয়াল টু জোড় সংখ্যা, জোড় সংখ্যা সংখ্যা ক্ষেত্রে n ইকুয়াল টু জোড় সংখ্যা হলে, দেখো এখানে n এর মানটা কি, দেখো ভাই n এর মানটা জোড় সংখ্যা, তাহলে পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে বিজোড় হবে, বিজোড় সংখ্যা। কেন ভাইয়া, দেখো যখন n এর মান জোড় সংখ্যা হয় তখন পদ সংখ্যা কি হয়, n+1, অর্থাৎ 20 এর সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, তার মানে তোমার পদ সংখ্যা কত হবে এটার, 21টা। তাহলে পদ সংখ্যা যদি 21টা হয়, অর্থাৎ পদ সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে তার মধ্যপদ কয়টা থাকে, একটা। আমি কিন্তু তোমাদের এর আগের ক্লাসে কিন্তু এগুলো খুব ভালোভাবে শিখাইছি, তো তোমরা এর আগের ক্লাসটা অবশ্যই করবা। তাহলে পদ সংখ্যা যদি বিজোড় হয়, পদ সংখ্যা বিজোড় সংখ্যা হয়, তবে মধ্যপদ পদ একটি হবে।
তার মানে পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কয়টা হবে? একটা। পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটা। তাহলে একটা মধ্যপদের নির্ণয় সূত্র আমরা কি শিখছিলাম বলতো? মধ্যপদ, আচ্ছা, অতএব মধ্যপদ ইজ ইকুয়াল টু কি হবে? n/2 প্লাস 1 তম পদ, তম পদ। তার মানে এখানে n এর মান কত? 20, 25 হচ্ছে 2 প্লাস হচ্ছে 1 তম পদ, তম পদ। তার মানে 20 কে 2 দ্বারা ভাগ করলে হয় 10, 10 প্লাস 1 মানে হচ্ছে 11তম পদ, 11তম পদ। তার মানে 11তম পদটা হচ্ছে তোমার কি? মধ্যপদ। অর্থাৎ এই যে দ্বিপদী রাশিটা আছে এর মধ্যপদ হবে 11তম পদ। এখন তুমি 11তম পদ যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাদের হচ্ছে কি করতে হবে? এটা আমরা লিখে ফেলি। তাহলে 11তম পদ, এটাকে আমাদের r প্লাস 1 তম পদে প্রকাশ করতে হবে না? তাহলে r এর মান এখানে কত হবে? 10, তার সাথে 1 যোগ করলে হবে 11তম পদ। তাহলে এখানে এই 10টা হচ্ছে r এর মান। তাহলে NCR, n এর মান কত? 20, c 10 ইনটু x, x মানে কি ছিল? x মানে ছিল হচ্ছে x/a, x/a এর উপর পাওয়ার কত হয়? n মাইনাস r, n এর মান কত? 20 মাইনাস r এর মান হচ্ছে 10 ইনটু x এর মান কত ছিল? x এর মান হচ্ছে a/x, এর উপরে পাওয়ার কত? এর উপর পাওয়ার হচ্ছে r, r এর মান কত? 10। তাহলে দেখো 20 c 10 x/a এর উপর পাওয়ার কত হচ্ছে? পাওয়ার হচ্ছে 10, আর a/x পাওয়ার হচ্ছে 10। এখন দেখো ভাইয়া, আমি যদি আলাদা আলাদা ভাবে x এর উপর পাওয়ার 10 যদি দেই, a এর উপর পাওয়ার 10 দিয়ে দেই, a এর উপর পাওয়ার 10 দেই, ax এর উপর পাওয়ার 10 দেই, তাহলে এই উপরে x পাওয়ার 10, নিচের x পাওয়ার 10, এই a পাওয়ার 10, a পাওয়ার 10 কেটে যাচ্ছে না? তার মানে এই পুরো অংশটা কিন্তু কেটে যায়। যেহেতু x/a আর a/x পরস্পরের বিপরীত, তাহলে এই অংশটা কেটে যাবে। কেটে গেলে এটা মানটা হয়ে যাবে 1। তখন এর মধ্যপদটা কত হবে? 20c10। এর ভ্যালুটা তোমরা বের করে নিবা, এটা কত হয়। আচ্ছা ওয়েট, আমি দেখি। 20c10, এটার মান কিন্তু অনেক বেশি আসতেছে, 184,756। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যপদ। হ্যাঁ, আচ্ছা, তো এরকম ভাবে তোমরা দেখো বাকি যে ম্যাথগুলো আছে, x মাইনাস 1/x পাওয়ার 17 এর বিস্তৃতিতে মধ্যপদ এবং এদের মান নির্ণয় করো। দেখো মধ্যপদ কিন্তু বলছে, তার মানে কি এখানে পাওয়ার আছে তোমার কি? বিজোড়। তাহলে পদ সংখ্যা হবে জোড়, কারণ এর সাথে 1 যোগ করলে 18 হবে, সেটা হবে জোড়। যদি পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে তোমার মধ্যপদ কয়টা হয়? দুইটা হয়। তো প্রথম মধ্যপদ নির্ণয়ের সূত্র কি? n+1 ডিভাইড বাই হচ্ছে 2 তম পদ, আর হচ্ছে দ্বিতীয় মধ্যপদ নির্ণয়ের সূত্র হচ্ছে n+3 ডিভাইড বাই 2 প্লাস 1। সো এগুলো আশা করি তোমরা নিজেরা বের করতে পারবা। এখানে দুইটা মধ্যপদ বের হবে, দুইটা মধ্যপদ বের করার সূত্রটা আগে ইউজ করবা। সেখান থেকে কততম পদগুলো, কোন দুইটা পদ হচ্ছে তোমার মধ্যপদ হচ্ছে, অর্থাৎ কততম পদগুলো মধ্যপদ হচ্ছে সেগুলো বের করবা। এন্ড সেখান থেকে তোমরা হচ্ছে এই যে r+1 তম পদ, আমি যেমন মনে করো ওই ম্যাথটা করার পরে দুইটা পদ আসবে, তো ধরে নাও 11তম পদ এবং 12তম পদ হচ্ছে মধ্যপদ আসলো। তাহলে 11তম পদকে তোমরা এই যে r+1 তম পদে প্রকাশ করবা, তারপরে এই যে NCR অর্থাৎ r+1 তম পদের যে সূত্রটা সেখানে ইউজ করলেই তোমরা সেখানে কিন্তু মধ্যপদের মানটা পেয়ে যাবা। আবার 12তম পদের ক্ষেত্রে তোমরা সেখানে কি করবা? 11+1 তম পদ, অর্থাৎ সেখানে r এর মান হয়ে যাবে 11। দেন হচ্ছে এই ফর্মুলা আবার ইউজ করবা, r এর মান পেয়ে মানে সেখানে হচ্ছে মধ্যপদের মানটা পেয়ে যাবা। তাহলে আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবা। এখানে তোমার মধ্যপদ দুইটা আসবে। এর পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। দেখো পরবর্তী ম্যাথ কি বলছে? x মাইনাস 1/x পাওয়ার 13 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। তাহলে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে জোড়, পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটা। তাহলে সেই দুইটা মধ্যপদের মান অবশ্যই তোমরা বের করবা নিজেরা, ঠিক আছে? তাহলে মধ্যপদের মান তোমরা নিজেরা বের করবা। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিস্তৃতি নির্ণয়। এখন 12 নম্বর ম্যাথটা দেখো, 2 + 3x পাওয়ার হচ্ছে -3 এর বিস্তৃতিতে প্রথম 4টি পদের মান নির্ণয় করতে হবে। তার মানে ওই যে আমরা হচ্ছে যে জেনারেল ফরম্যাটটা শিখছিলাম সেটার মাধ্যমে এর জাস্ট 4টা পদের মান বের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা এটাকে সমাধান করে ফেলি। তাহলে প্রশ্নটা আমি এখানে একটু লিখে ফেলি। দেখো 12 নম্বর কি বলছে? 2 + 3x এর হচ্ছে পাওয়ার হচ্ছে -3, এটাকে হচ্ছে তোমার কি করতে বলছে? প্রথম 4টা পদ বের করতে বলছে। তাহলে ভাইয়া এটা কি ফরম্যাটে দেওয়া আছে দেখো তো? a + x পাওয়ার n, এই ফরম্যাটে দেওয়া আছে না? এখানে a = হচ্ছে 2 আর x মানে হচ্ছে 3x, এই পুরো অংশটা। তাহলে তুমি আমাকে জাস্ট একটা কথা বলো, 1 + x পাওয়ার n যে ফরম্যাট, আমরা এটা একটা ফরম্যাট শিখছি, তো এটা যে হচ্ছে
বিস্তৃতি সেটা নির্ণয় করা বেশি সহজ নাকি 1 প্লাস এক্স পাওয়ার এন এটার বিস্তৃতি নির্ণয় করা বেশি সহজ? অবভিয়াসলি এটার বিস্তৃতি নির্ণয় করা বেশি সহজ। তাহলে আমরা এই যে এখানে এক্স প্লাস মানে এ প্লাস এক্স ফরম্যাটে যেটা রয়েছে সেটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো ভাইয়া এখান থেকে যদি আমরা ভিতরে যে 2x প্লাস 3 এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে কি থাকে 1 প্লাস। এখন এখানে কি হবে? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া যে আমরা 2 তখনই বা একটা জিনিস তখনই কমন নিতে পারি যখন সেটা প্রথম পদেও আছে দ্বিতীয় পদেও আছে, বাট এখানে তো আপনার 2 জাতীয় বা 2 দ্বারা ভাগ যায় এরকম কোনো সংখ্যাই নেই, তাহলে আপনি কমন নিচ্ছেন কিভাবে? দেখো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এই কনসেপ্টটা তোমরা সবসময় মাথায় রাখবা। তাহলে সেটার প্রমাণটা তোমরা এখানে পাবা। দেখো আমরা যখন এই 2 মানে এখান থেকে যখন 2 কমন নিচ্ছি তখন এখানে থাকতেছে কত 1, তাহলে এই 2 কে যখন আমরা এই 2 দ্বারা ভাগ করব তখন মান কত আসে 1, তো সেই 1টাই তুমি এখানে লিখছো। এখন এখানে যেহেতু ভাগ করা যাচ্ছে না বা ভাগ যাওয়ার মতো কোনো সংখ্যা নাই তাহলে এখানে থেকে যাবে ওটা 3x/2 এইভাবে থেকে যাবে। এখন দেখো আমরা কি এটাকে কমন নিয়ে বের করে দিয়েছি? না, এটা কিন্তু আমাদের এর ভেতরে আমরা কমন নিয়েছি, তাহলে -3 থেকে গেল। হ্যাঁ, এখন দেখো আমরা এই 2 এর উপর আলাদাভাবে -3 কে দিয়ে দিতে পারি অ্যান্ড 1 প্লাস 3x বাই হচ্ছে 2 এর উপরে পাওয়ার আলাদাভাবে -3 দিতে পারি। এখন এটাকে আমরা লিখতে পারি 1/2 কিউব, অর্থাৎ ইনভার্স যখন থাকে সেটাকে আমরা এই আকারে লিখতে পারি। আর এখানে 1 প্লাস 3x বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3। এখন এটার মান হচ্ছে 1/8। এখন এটার তোমরা কি সূত্রটা ইউজ করো, তাহলে প্রথম পদটা কি হয়? এটার 1 হয়, প্লাস দ্বিতীয় পদ হয় nx, n এর মান কত -3, তো x এর মান কত দেখো তো 3x বাই হচ্ছে 2, এটা হচ্ছে x এর মান, তাহলে বসাই দিলাম প্লাস। এখন তোমার কি হয় n ইন্টু n-1, তাহলে n এর মান হচ্ছে 3 ইন্টু n-1, তার মানে হচ্ছে 3 - 1 ডিভাইড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। আর তারপরে হচ্ছে কি 3x বা হচ্ছে 2 মানে যেটা x থাকে এর উপর পাওয়ার হয় কত x পাওয়ার r মানে হচ্ছে স্কয়ার, প্লাস পরবর্তী পদটা এখানে লিখতেছি। তাহলে এটার কত হলো 1 2 3, এরপর পরের পদটা কি হবে n ইন্টু n-1, তার মানে -3 -3 -1 -3 -2 ডিভাইড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, আর হচ্ছে 3x বাই হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে x এর উপর পাওয়ার হয় কত r এর মান হচ্ছে কত 3। তার মানে দেখো 1 2 3 4 চারটা পদ কিন্তু আমরা পেয়ে গেছি। সো এটার সাথে 1/8 কিন্তু গুণ আকার আছে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো 1/8 তো সামনে থেকে গেল। এখন এটাকে প্রথম পদ হচ্ছে কত 1 মাইনাস, এখন এখানে দেখো 3 3 কে দেখো এখানে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়ে যায়, 3 আর 3 গুণ করলে হয় 9x ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে -4 ইন্টু -3, তাহলে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে তোমার থাকছে কত 4 আর ইন্টু 3, তাহলে 3 4 12, 12 ডিভাইড বাই যদি তুমি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল করো তাহলে সেটার মান আসে হচ্ছে দেখো এই অংশটুকুকে করলে আসবে হচ্ছে 6 আর এই অংশটুকুকে করলে আসবে হচ্ছে 9x² বাই হচ্ছে 4, নিচে আছে 2 4 হয়ে যাবে প্লাস এই অংশটুকুকে করি, তাহলে দেখো এটা হবে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই অংশটুকু হয়ে যাবে মাইনাসের। তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 4 ইন্টু 5 গুণ করে ডিভাইড বাই হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 4 ইন্টু 5 ভাগ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তাহলে এটার মান আসে হচ্ছে 10, তাহলে 10 ইন্টু এটার মান কত আসলে 3 এর উপর কিউব করলে আসে হচ্ছে 27 ইন্টু হচ্ছে x কিউব ডিভাইড বাই 2 এর উপর কিউব করলে আসে 8। এখন এটার ভ্যালুটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে দেখো 1/8 1 মাইনাস 9/2x, এখন এখানে যদি আমরা 2 আর এখানে হচ্ছে 3 হয়ে যায় তাহলে 3 9 ইন্টু 3 তার মানে হচ্ছে 27 বাই হচ্ছে 2 x² মাইনাস, এটাকে যদি করি তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 4, তাই না। এখন এই 27 ইন্টু 5 করে দেখি কত আসে, 27 ইন্টু 5 তার মানে হচ্ছে 135, তাহলে 135 ডিভাইড বাই হচ্ছে 4x³, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার, অর্থাৎ প্রথম 4টি পদ বের করতে বলছিল, প্রথম 4টি পদ আমরা বের করছি। অ্যান্ড এখানে যেহেতু 1/8 সবগুলোর সাথে গুণ আকারে মানে থাকতো আর কি, তো আমরা তো সেটাকে আগে কমন নিয়ে নিয়েছি বা বের করে দিয়েছি আর কি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা।
এবার দেখো 13 নম্বর প্রশ্নে কি বলছে, 2x প্লাস না 2 প্লাস 3x পাওয়ার হচ্ছে -1/2 এর বিস্তৃতিতে প্রথম 4টি পদ বের করো। সেম প্রশ্ন, জাস্ট হচ্ছে পাওয়ার কি আছে, -1/2 আছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা নিজেরা পারবা। এবার দেখো ভাইয়া, আমরা হচ্ছে সর্বশেষ যে হচ্ছে টাইপটা রয়েছে সেটা করবো, সেটা হচ্ছে পদ অথবা সহগ সমান। দেখো এখানে কি বলছে, যদি এক্স পাওয়ার 1 না এক্স প্লাস 1 পাওয়ার 20 এর বিস্তৃতিতে আর তম পদ ও আর প্লাস 4 তম পদের সহগ পরস্পর সমান হয়, তবে আর এর মান কত? মানে আর এর মানটা আমাদের এখানে বের করতে বলছে। এখন তোমাকে বলে দিছে কি, যে এর বিস্তৃতিতে আর তম পদ ও আর প্লাস 4 তম পদের সহগ পরস্পর সমান। তাহলে আমরা এটাকে লিখে ফেলি, হ্যাঁ, সমাধান করি। তাহলে 14 নম্বর ম্যাথ, সেটা বলতেছে তোমাকে হচ্ছে এক্স প্লাস 1 পাওয়ার 20 এর বিস্তৃতিতে আর তম পদ এবং আর প্লাস 4 তম পদের সহগ সমান। তাহলে এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদ কত হবে সেটা আগে নির্ণয় করে ফেলি। এর বিস্তৃতিতে বিস্তৃতিতে কিতে আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদ কত হবে এখানে লিখি, হ্যাঁ। তাহলে এনসিআর তার মানে 20, সি আর আর এর মান কত জানি না, তাহলে আর কিন্তু এক্স এর উপর পাওয়ার কত হবে 20 মাইনাস আর ইন্টু এই যে 1 আছে না, 1 এর উপর পাওয়ার কত হবে আর হবে। তাহলে 1 এর উপর পাওয়ার তুমি যাই কিছু দাও না কেন সেটার মান তো তোমার কি হয় 1ই হয়, যার কারণে ওটা লেখা প্রয়োজন নেই। তাহলে তুমি কি পাইলা, আর প্লাস 1 তম পদ পাইলা। আর তোমাকে বের করতে বলছে হচ্ছে আর তম পদ। তোমাকে কিন্তু আর প্লাস 1 তম পদ বের করতে বলে নাই, তোমাকে বলছে আর তম পদ। তাহলে এই আর তম পদকে তোমাকে আবার আর প্লাস 1 তম পদে মানে হচ্ছে প্রকাশ করতে হবে। তারপরে তাহলে তুমি সেটা কি পাবা, আর প্লাস 1 তম পদের মানটা বের করতে হবে আর কি প্রথম। তাহলে এটাকে তোমার এই আর তম পদকে আবার আর প্লাস 1 তম পদে তোমাকে প্রকাশ করতে হবে। কিভাবে করা যায় দেখো, আর প্লাস 1 এরকম একটা ফরম্যাটে তোমাকে প্রকাশ করতে হবে, তাহলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে তোমার এক্সট্রা একটা প্লাস 1 আনছো, তাহলে তোমাকে একটা -1 তো অবশ্যই আনতে হবে। তাহলে আর প্লাস আর তম পদকে আমরা আর -1 প্লাস 1 তম পদ বলতে পারি, তম পদ। এখন এখানে এই যে আর -1 আছে না, এই পুরো অংশটা মিলে তুমি আর চিন্তা করো, এই পুরোটা হচ্ছে আর এর মান আর প্লাস 1, তার মানে আর প্লাস 1 তম পদে আমরা কিন্তু প্রকাশ করে ফেলছি। দেখো এই পুরাটা মিলে হচ্ছে আর প্লাস 1, তার মানে আর প্লাস 1 তম পদে আমরা প্রকাশ করে ফেলছি। তার মানে এখানে আর এর মান কত বলতো, আর -1, এই পুরাটা মিলে হচ্ছে আর এর মান। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে সাধারণ পদে যদি প্রকাশ করি, তাহলে সেটা কি হবে 20c, এই যে আর, এই আর এর জায়গাতে হবে কি আর -1, আর এক্স এর উপর পাওয়ার 20 মাইনাস আর ছিল না, তাহলে আর এর মানটা তুমি এখন এখানে কি পাইছো আর -1। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো দেখো, 20c আর -1 এক্স পাওয়ার, দেখো 20 মাইনাস আর হবে আর মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে। তাহলে এই 1টা যখন 20-এর সাথে যোগ হবে তখন কি হয়ে যাবে 21 মাইনাস আর, একবারে করে দিলাম। অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, ওই 1টা 20-এর সাথে যোগ হলে 21 হয়ে যাবে, মাইনাস আর থেকে গেল। তাহলে আর তম পদ তুমি পেয়ে গেলা। এবার দেখো আর প্লাস 4 তম পদ, আর প্লাস 4 কি তম পদ। তাহলে এইটা এই আর প্লাস 4 তম পদকে আমাদের আর প্লাস 1 তম পদের মতো করে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে করা যায়, আর প্লাস 3 তার সাথে 1 নিলাম, তম পদ লিখতে পারি কিনা বলো। দেখো 3 এর আগে 4, আগেরটা কিন্তু ফিরে পাচ্ছি। এখন এই যে আর প্লাস 3 এই পুরো অংশটা মিলে তুমি আর চিন্তা করো, তাহলে আর প্লাস 1 তম পদে কিন্তু আমরা প্রকাশ করে ফেলছি। তাহলে এখানে তুমি যদি সাধারণ পদ করতে চাও, তাহলে এটার মানটা কি হবে বলতো, 20c আর প্লাস 3 এখানে বসে গেল, আর এক্স এর উপর পাওয়ার কি হবে 20 মাইনাস আর, তাহলে 20 মাইনাস আর এর মান কত পাইছো আর প্লাস 3 বসাই দিলা। তাহলে এখানে কত পাচ্ছ তুমি 20c আর প্লাস 3, এক্স এর উপর পাওয়ার কত হচ্ছে দেখো তো, দেখো 20 মাইনাস আর হচ্ছে আর -3 হচ্ছে। তাহলে ওই 3টা যদি 20 থেকে বাদ দাও তাহলে কত হবে 17 মাইনাস আর, একবারই করে দিলাম। এখন তোমাকে বলছে যে আর তম পদের সহগ
r তম পদের সহগ, সহগ মানে কি, এই যে x আছে না, r তম পদের সহগ বলুক, এই যে এখানে তুমি দেখো r তম পদ আছে, এর সহগ বলছে, তার মানে r তম পদের সহগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, r তম যে পদটা আছে তার x এর সহগ বোঝাচ্ছে। তার মানে এর সহগ কোনটা, 20c r-1, আর r+4তম পদের সহগ হচ্ছে কোনটা, 20c r+3। এই দুটো কি পরস্পর সমান বলছে। তার মানে প্রশ্ন মতে প্রশ্ন মতে 20c r-1 ইজ ইকুয়াল টু 20c r+3, এই দুটো সমান বলছে কিন্তু প্রশ্নে। এখন ভাইয়া আমরা যখন এই কম্বিনেশন বা সমাবেশ অধ্যায়টা শিখি ফার্স্ট সেমিস্টারে, তখন কিন্তু আমরা একটা ফর্মুলা শিখছিলাম, সেই ফর্মুলাটা এখানে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে NCX ইজ ইকুয়াল টু NCY যদি হয়, তাহলে তোমরা সেখান থেকে বলতে পারবা x+y ইকুয়াল টু n। এটা একটা ফর্মুলা, এটা তোমরা মাথায় রাখো। এটা আমরা কম্বিনেশনের যে অধ্যায় ফার্স্ট সেমিস্টার সেখানে শিখেছিলাম। অর্থাৎ n কম্বিনেশনের সমান যেটা, দুই পাশে যদি n আর n যদি সমান হয় আর r এর মানগুলো যদি আলাদা হয়, তাহলে দুইটা r এর মানকে তুমি যোগ করে n বলতে পারবা। তাহলে এখানে দেখো এটা হচ্ছে n এর মান, এটাও n এর মান, তাহলে দুটো সমান, এটাকে ধরো x, এটাকে ধরো y, তার মানে এটা এই দুটো কি হচ্ছে, তাহলে এই দুটো যোগ করে আমরা n এর মান বলতে পারবো। তার মানে r-1 প্লাস r+3 ইজ ইকুয়াল টু 20 বলতে পারি কিনা, অর্থাৎ এটা হচ্ছে x এর মান প্লাস এটা হচ্ছে y এর মান ইকুয়াল টু 20 বলতে পারি তো আমরা। তাহলে দেখো 2r হয়ে যাচ্ছে না, 2r মাইনাস প্লাস হচ্ছে 2, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে 2, আর এখানে হচ্ছে 20 থাকলো। তাহলে 2r ইজ ইকুয়াল টু, এই 20 থেকে যদি 2টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। তাহলে 2r ইজ ইকুয়াল টু 18, 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 18। তার মানে r ইকুয়াল টু কত, 18 হচ্ছে 2, অর্থাৎ r এর মান হচ্ছে 9। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। আমাদের r এর মান বের করতে বলছিল, আমরা r এর মান বের করে ফেলেছি, তাই না? এবার দেখো ভাইয়া, আমাদের কিন্তু তাহলে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল সবগুলো কিন্তু তাহলে শেষ হয়ে গেল। এবার আমরা রচনামূলকে যদি যাই, তাহলে দেখো রচনামূলকের প্রথম টাইপটাই হচ্ছে এক্স বর্জিত পদ। তোমাদের কিন্তু এক্স বর্জিত পদ আমি কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নতে কিন্তু আমি সমাধান করে দেখাইছি, আর কিভাবে করতে হয়, কোন প্রসেসে করতে হয় সবকিছু কিন্তু দেখাই দিয়েছি। তো তোমরা সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো ম্যাথ আছে, 6টা ম্যাথ আছে, এগুলো সবগুলো তোমরা করে ফেলবা, ঠিক আছে? এই যে দেখো 1 নম্বরে বলছে এর এক্স বর্জিত পদের মান নির্ণয় করো, এখানে বলছে এক্স বর্জিত পদের, 2 নম্বরে বলছে এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। তো সবগুলো এখানে এক্স বর্জিত পদ। তো তোমাদের কিন্তু আমি অলরেডি এটা শিখাই ফেলেছি, এটা কিন্তু নিজেরা করবা, সমস্যা হলে ফেসবুক গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে 2টা টাইপ বাকি থাকলো, পদ অথবা সহগের শর্ত, আর আরেকটা টাইপ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের বিস্তৃতি। সো এই 2টা টাইপ করলে আমাদের রচনামূলক প্রশ্ন শেষ হয়ে যাবে, এবং তার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু শেষ হয়ে যাবে। তো আজকে তোমাদের আমি যে ম্যাথগুলো করালাম এবং যেগুলো নিজেদের প্র্যাকটিস করতে বললাম বা বাসায় করতে বললাম, সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে করবা। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।